बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम। रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू कौली। আমরা যারা সিবিটিএ লেভেল 4 ট্রেনার এবং অ্যাসেসর পার্টের অ্যাসেসমেন্ট দিতে চাচ্ছি তাদেরকে 12টি সিবিএলএম এর উপর পূর্ণমাত্রায় দখল আনতে হবে। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আপনাদের সাথে নিয়ে এই ভিডিওতে বা এই ক্লাসে সিবিএলএম 1 ওয়ার্কিং ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর আলোচনা করব। পুরো দখলে আনার চেষ্টা করব আমরা একসাথে। এখানে প্রতিটি টপিকের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে যাতে আপনারা আরো বেশি শিখতে পারেন পরবর্তীতে। আজকের এই ক্লাসে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে শুধরে দিবেন এবং আপনাদের একজন হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। আমরা চেষ্টা করেছি দুটি ভাষায় টপিকগুলো তুলে ধরার জন্য, একটা হচ্ছে বাংলা এবং একটা ইংরেজি। বাংলা বোঝার ক্ষেত্রে সুবিধা করবে এবং ইংরেজি রিটেন অ্যাসেসমেন্টে আমাদের সহযোগিতা করবে। আল্লাহ আমাদের এই কাজটিকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন। তাহলে শুরু করছি। আমাদের আজকের সিবিএলএম হচ্ছে 1 ওয়ার্কিং ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। এখানে আমার ব্যক্তিগত প্রোফাইল দেওয়া আছে, আমার ইমেল আইডি দেওয়া আছে। যদি কোনো দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমেল অ্যাড্রেসে। আল্লাহ আপনাদের কবুল করুক। প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিবেট টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে। টিবেটটা আসলে কি? আমরা যদি টিবেটকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে এটি একটি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা যা কর্মসংস্থানের জন্য জ্ঞান ও দক্ষতা প্রদান করে এবং এমন একটি মনোভাব গড়ে তোলে বা এমন একটা আচরণগত বিষয় গড়ে তোলে যা স্বাস্থ্যবিধি মেনে আরো বেশি উৎপাদনশীলতা নিশ্চিত করে। তাহলে আমরা বলতে পারি যে টিবেট হচ্ছে একটা এডুকেশন এবং একটা ট্রেনিং সিস্টেম যেটা আমাদের প্রোভাইড করে নলেজ এবং স্কিল। কিসের জন্য? ফর এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের জন্য। পাশাপাশি ডেভেলপ অ্যাটিটিউড টু ওয়ার্ক বেটার প্রোডাক্টিভিটি, বেশি উৎপাদনশীলতার জন্য এক ধরনের আচরণ তৈরি করে ইন এ সিস্টেমেটিক ম্যানার উইথ সেফটি অ্যান্ড হাইজিন। তাহলে টিবেট সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম। আমরা এইখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো এমনভাবে আমরা আলোচনা করব যেন আমাদের যে 3 মিনিট থাকবে, কারণ 20টা প্রশ্নের উত্তর যদি আমাদের দিতে হয় তাহলে আমাদের 1 ঘন্টা প্রতিটা প্রশ্নের জন্য 3 মিনিট করে থাকবে। এই 3 মিনিটের মধ্যে আবার আমাদের 30 সেকেন্ড যাবে প্রশ্ন বুঝতে। তার মানে আমাদের হাতে সময় থাকবে মাত্র 2.5 মিনিটের মধ্যে। তো বিষয়গুলো এমনভাবেই সাজানো যে আমাদের যেন 2.5 মিনিটের মধ্যে আমরা এই টপিকগুলোকে স্পষ্টভাবে আমরা তুলে ধরতে পারি। দ্বিতীয় টিবেট কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। টিবেট গুরুত্বপূর্ণ যদি আমরা বলি তাহলে বলতে পারি যে দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কারিগরি শিক্ষা দরকার। কারিগরি শিক্ষা ব্যক্তিকে বেকারত্ব হতে মুক্তি করে এবং স্বাবলম্বী করে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করে। এবং আমরা জানি আমাদের যে বিশাল জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে পারি তাহলে আমাদের দেশটা অনেক বেশি উন্নত হবে। এবং 2041 সাল নাগাদ যে উন্নত সমৃদ্ধ দেশ পরিণত করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর, সেখানে আমাদের টিবেটের কর্মপরিকল্পনা একটি সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। তাহলে ভেট কি? দেখুন, ভেট ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তাহলে আমরা বলতে পারি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ হলো একটা শিক্ষা বা প্রশিক্ষণ যা কাজের জন্য দক্ষতা প্রদানের উপর দৃষ্টি নিবন্ধন করে। এখানে আমার যে প্রশিক্ষণটা দেয় সেটা কাজের জন্য দক্ষতা প্রদানের উপর দৃষ্টি নিবন্ধন করে। এবং বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের একটা হাতে কলমে প্রশিক্ষণ ব্যবস্থা। এটা হ্যান্ডস অন অ্যাপ্রোচ টু ট্রেনিং। এটাই বলা হচ্ছে ইংরেজিতে vocational education and training. VET is education and training that focuses on providing skills for work. Vocational education and training are a hands-on approach to training. এটা হাতে কলমে প্রশিক্ষণ ব্যবস্থা। তাহলে আমরা ভেট কি এটা বুঝতে পারলাম। দেখেন আপনি এখানে নিচেই আমরা দেখতে পারবেন সিবিএলএম অন পিডিএফ বুক পেজ 14, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের যে
সিবিএলএম গুলো আছে, তার মধ্যে 1 নম্বর সিবিএলএম এর 14 নম্বর পৃষ্ঠায় এই টপিকটা দেওয়া আছে। আপনারা চাইলে আরো আপনাদের যদি দরকার হয় তাহলে আপনি ওই পেজে গিয়ে এই টপিকগুলো আবার নতুন করে পড়তে পারবেন। এখন আমরা আলোচনা করব এনটিভিকিউএফ কি, প্রিভোক 1, 2 কি এবং হচ্ছে বিএনকিউএফ কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এনটিভিকিউএফ কি সেটা নিয়ে শুরু করছি আমরা আলোচনা। এনটিভিকিউএফ কে যদি আমরা খুব সহজ করে বলি তাহলে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এটি একটি কি, এটি হচ্ছে একটা নীতি এবং নির্দেশিকা। তাহলে এটা কি করে, বাংলাদেশের যে শিক্ষার্থী ও কর্মীদের অর্জিত দক্ষতা এবং সক্ষমতা এবং জ্ঞানের জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি ও সনদায়ন করে। এটা জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতিও দেয়, পাশাপাশি এটা সনদায়নও করে। কিসের? বাংলাদেশ শিক্ষার্থী বা কর্মীর অর্জিত দক্ষতা এবং সক্ষমতা এবং জ্ঞানের। তাহলে বলতে পারে যে শিল্পের প্রয়োজন অনুসারে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় দক্ষতার বিবরণ প্রদান করে। শিল্পের প্রয়োজন অনুযায়ী এখানে প্রত্যেকটা লেভেলের জন্য এক ধরনের ক্লাসিফিকেশন দেওয়া আছে। প্রত্যেকটা জবের এগেনস্টে একটা মানুষকে কতটুকু দক্ষ হতে হবে, সে কতটুকু দক্ষতা অর্জন করলো ওই লেভেলের এগেনস্টে, সেটা এখানে ডিসক্রাইব করা থাকে। এবং এর যদি বলি যে মানদণ্ড প্রদান করে কে বা সনদায়ন প্রদান করে কে, এই সনদায়নটা প্রদান করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এই মানদণ্ড প্রদান করে। তাহলে আমরা যদি কোথাও শুধু এনটিভিকিউএফ তাহলে বুঝতে পারবো এটা কারিগরি শিক্ষা বোর্ডের দ্বারা পরিচালিত। আমাদের এনটিভিকিউএফ এ হচ্ছে 6টি লেভেল আছে। যদি আমরা বলি লেভেল 1, লেভেল 1 এর জব ক্লাসিফিকেশন আমরা যদি বলি তাহলে বেসিক ওয়ার্কার, লেভেল 2 এর হচ্ছে বেসিক স্কিল্ড ওয়ার্কার, লেভেল 3 তে সেমি স্কিল্ড ওয়ার্কার, 4 এ হচ্ছে স্কিল্ড ওয়ার্কার, আর 5 হচ্ছে হাইলি স্কিল্ড ওয়ার্কার বা সুপারভাইজার। আর সর্বশেষ লেভেল যেটা হচ্ছে 6, মিড লেভেল ম্যানেজার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন যদি আমাকে পরীক্ষা মানে আমার অ্যাসেসমেন্টে, রিটেন অ্যাসেসমেন্টে বা ভাইভা বসিতে আমাকে জিজ্ঞাসা করা হয় যে স্কিল ওয়ার্কার কোন লেভেল, তাহলে আমি বলবো স্কিল ওয়ার্কার হচ্ছে এনটিভিকিউএফ লেভেল 4। আবার যদি বলা হয় যে বেসিক স্কিল ওয়ার্কার লেভেলটা কত, তাহলে আমরা বলতে পারবো এনটিভিকিউএফ লেভেল 2। বা এরকমও যদি করে বলে যে এনটিভিকিউএফ লেভেল 6 এর জব ক্লাসিফিকেশনটা কি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে মিড লেভেল ম্যানেজার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সেই রকম ভাবে লেভেল 5 কি আছে, হাইলি স্কিল্ড ওয়ার্কার অ্যান্ড সুপারভাইজার। এটা আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। এখান থেকে কিন্তু সব সময় দেখা যায় একটা কোশ্চেন আসে, হ্যাঁ, আর কোশ্চেন যদি নাও আসে এটা আমাদের একেবারে আন্ডারপিনিং নলেজ, এটা আমাদের জানতেই হবে, হ্যাঁ, টিবেটে কাজ করতে গেলে। এখন হচ্ছে প্রিভোক 1 এবং প্রিভোক 2, আরো 2টি লেভেল আছে। তাহলে প্রিভোক 1 এবং 2, কেন প্রিভোক 1 এবং 2? বলা হচ্ছে যে দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং পর্যাপ্ত পড়াশোনা করতে পারেনি যে সকল দক্ষ কর্মীর লিটারেসি এবং নিউমারেসি লেভেল কম, এমন জনগোষ্ঠীকে টিবেটের মানে আনুষ্ঠানিক টিবেটে সহজ প্রবেশের সুযোগ দেওয়ার জন্য আমাদের দেশে প্রিভোক 1 এবং প্রিভোক 2 নামে আরো 2টি অতিরিক্ত লেভেল রাখা হয়েছে। তার মানে হচ্ছে যাদেরকে নিউমারেসি এবং লিটারেসি লেভেল নাই, এইসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক টিবেটে অন্তর্ভুক্তি করার জন্য এই অপশন দুটি রাখা হয়েছে, প্রিভোক 1 এবং প্রিভোক 2। তারা প্রিভোক 1 এবং প্রিভোক 2 করে তারা এনটিভিকিউএফ এর লেভেল 1 এ তারা অংশগ্রহণ করতে পারবে, সেই সক্ষমতা তৈরি হয়ে যাবে। আর যাদের লিটারেসি নিউমারেসি আছে তাদের তো আর প্রিভোক 1, 2 দরকার নেই, তারা একেবারে ডাইরেক্ট এনটিভিকিউএফ লেভেল 1 এ বসতে পারবে। বিএনকিউএফ কি? দেখেন, বিএনকিউএফ আর এনটিভিকিউএফ হচ্ছে অলমোস্ট দুটো একই জিনিস। সনদায়ন এবং মানদণ্ড প্রদান করে দুইটা আলাদা কর্তৃপক্ষ। বিএনকিউএফ এর মানদণ্ড প্রদান করে হচ্ছে এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। আর হচ্ছে এনটিভিকিউএফ এর সনদায়ন প্রদান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তাহলে বিএনকিউএফ সম্পর্কে বলা হয়েছে যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। এটি কি? এটি একটি নীতি বা নির্দেশিকা এবং বাংলাদেশের শিক্ষার্থী এবং কর্মীর অর্জিত দক্ষতা, সক্ষমতা, জ্ঞানের জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। এটাও একইভাবে দক্ষতা এবং সক্ষমতা এবং জ্ঞানের জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে।
এখানেও কিছু লেভেল রয়েছে, যে লেভেলগুলো শিল্পের প্রয়োজন অনুসারে বিভিন্ন স্তরে প্রয়োজনীয় দক্ষতার বিবরণ করে। আপনি ওই লেভেলে থাকতে গেলে, ওই লেভেলে উত্তীর্ণ হলে আপনার কোন ধরনের দক্ষতা অর্জিত হবে সেটার একটা ডিসক্রিপশন করে। আপনি যদি যখন শুনবেন লেভেল 1, আপনি বুঝতে পারবেন সে কোন ধরনের কাজ জানে। আপনি যখন শুনবেন লেভেল 4, আপনি বুঝতে পারবেন সেই স্কিল লেভেলে কোন ধরনের কাজগুলো জানে। একইভাবে বলা হয়েছে এনএসডি এই মানদণ্ড প্রদান করে এবং সনদায়ন করে। বিএনকিউএফ এর সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও উচ্চশিক্ষাকে একই সূত্র গেঁথে একটি সুসংগত শিক্ষা ব্যবস্থার মান নিশ্চিত করে। তাহলে এই দুইটা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হলো। যদি কোনো কারণে জিজ্ঞেস করে বিএনকিউএফ এনটিভিকিউএফ এর মধ্যে পার্থক্যটা কি, আমরা বলতে পারবো। বিএনকিউএফ এর 10টি লেভেল আছে, 1 থেকে 10টি লেভেল, তার মধ্যে স্কিল লেভেল হচ্ছে 1 থেকে 6। তাহলে লেভেল 1 এর যে জব ক্লাসিফিকেশনটা হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার বা মৌলিক যোগ্যতা সম্পন্ন কর্মী, 2 হচ্ছে সেমি স্কিল্ড ওয়ার্কার বা স্বল্প দক্ষ কর্মী, 3 হচ্ছে স্কিল্ড ওয়ার্কার বা দক্ষ কর্মী, 4 হচ্ছে হাইলি স্কিল্ড ওয়ার্কার বা উচ্চতর দক্ষ কর্মী, আর 5 হচ্ছে সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক, আর 6 হচ্ছে মিড লেভেল ম্যানেজার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মধ্যম স্তরের ব্যবস্থাপক এবং উপ সহকারী প্রকৌশলী। দেখুন, এইখানে একটা জিনিস আপনাদের একটু আলোচনা করি। এনটিভিকিউএফ এও লেভেল 6, বিএনকিউএফ এ লেভেল 6, কিন্তু দুইটা লেভেলের জব ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ, যেমন আমি একটু দেখাই আপনাদেরকে। এনটিভিকিউএফ এ শুরু হয়েছে কিন্তু বেসিক ওয়ার্কার থেকে, কিন্তু সেক্ষেত্রে আর বিএনকিউএফ শুরু হয়েছে বেসিক স্কিল্ড ওয়ার্কার থেকে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে, এবং দেখেন যে 3 নম্বরে হচ্ছে বিএনকিউএফ এ বলতেছে স্কিল ওয়ার্কার, কিন্তু আমরা এনটিভিকিউএফ এ স্কিল ওয়ার্কার হচ্ছে 4। যেমন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করছিল বিএনকিউএফ এ স্কিল ওয়ার্কার লেভেল কততে। তো যদি আপনি জানা না থাকে তাহলে আপনি উত্তর দেবেন কিন্তু দেখা গেল 4 কিন্তু এনটিভিকিউএফ এ, বিএনকিউএফ এ হচ্ছে লেভেল হচ্ছে 3। ঠিক তেমনি হাইলি স্কিল্ড ওয়ার্কার হচ্ছে এনটিভিকিউএফ এ হচ্ছে লেভেল 5-এ, কিন্তু বিএনকিউএফ এ হচ্ছে 4-এ। আবার সুপারভাইজার হচ্ছে আমার বিএনকিউএফ এ হচ্ছে 5-এ, এই বিএনকিউএফ এ হচ্ছে 5-এ, কিন্তু এনটিভিকিউএফ এ হচ্ছে 5-এ। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমরা একটু খেয়াল করে মুখস্থ করে ফেলবো। দুইটা জব ক্লাসিফিকেশন, যে বিএনকিউএফ এর কোন লেভেলে এগেনস্টে জব ক্লাসিফিকেশন গুলো কি কি হয়, আর এনটিভিকিউ এর জব ক্লাসিফিকেশন গুলো কি কি হয়। এখন আমরা যে 3টা টপিক নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে টাস্ক এলিমেন্ট, টাস্ক আর জব। খুব সহজ করে যদি বলি, কতগুলো টাস্ক এলিমেন্ট নিয়ে একটা টাস্ক গঠিত হয়। আমি যদি একটা টাস্ককে মানে ভাগ করি, তাহলে কতগুলো পরিমাপযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপ পাবো। এই ধাপগুলো হচ্ছে টাস্ক এলিমেন্ট। তাহলে এটাই বলা হচ্ছে, একটি টাস্ক এলিমেন্ট হলে একটি পরিমাপযোগ্য কাজের ক্ষুদ্রতম ধাপ। কতগুলো টাস্ক এলিমেন্ট নিয়ে একটি টাস্ক গঠিত হয়। Task element is a smallest step of measurable task. A number of task element comprise a task. আর টাস্কের ক্ষেত্রে বলা হয় একটি কাজের ক্ষুদ্রতম অংশ। A task is explained as the smallest unit of work. অনেক সময় অবজেক্টিভে এরকম আসে smallest unit of work ড্যাশ দিয়ে দেখা গেল টাস্ক থাকে, টাস্ক এলিমেন্ট থাকে, জব থাকে, অন্য আর একটা দিয়ে দিল। তাহলে এটার উত্তর হবে স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে আমাদের টাস্ক। এটা কিন্তু আমাদের পিডিএফ বইয়ে 16 নম্বর পেজে আছে। তারপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জব। কতগুলো টাস্ক নিয়ে একটা জব তৈরি হয়। এই কথাটাই বলেছে যে এই জব কনসিস্ট অফ এ মেম্বার অফ টাস্ক। জব হ্যাজ 3 কম্পোনেন্টস অ্যান্ড দেয়ার, মানে জবের ক্ষেত্রে 3টা কম্পোনেন্ট থাকে। 3টা কম্পোনেন্ট নিয়ে জবটা তৈরি হয়। একটা হচ্ছে জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন, আর একটা হচ্ছে পার্সোনাল স্পেসিফিকেশন। আমরা পরবর্তীতে এই জব ডিসক্রিপশন, স্পেসিফিকেশন এবং পার্সোনাল স্পেসিফিকেশন নিয়ে বিশদ আলোচনা করব। দেখুন, আপনারা যারা বিডি জবসে চাকরির জন্য আবেদন করেন, দেখবেন ওই সার্কুলারের মধ্যে আপনি জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন এবং পার্সোনাল স্পেসিফিকেশন গুলো আপনি পেয়ে যাবেন। কেমন করে আমি আপনাদের বোঝাচ্ছি। জব ডিসক্রিপশনটা হচ্ছে একটি কাজের বিবরণ। কোনো নির্দিষ্ট কাজের সাথে সম্পর্কিত যে কাজগুলো এবং দায়িত্বগুলো একটি লিখিত ব্যাখ্যা বা
তালিকা। তার মানে হোয়াট টু ডু, আপনাকে কি করতে হবে, এই জবটায় আপনাকে কি কি কাজ করতে হবে সেইগুলা বলা থাকে হচ্ছে জব ডিসক্রিপশনে। হ্যাঁ, মানে আপনার দায়িত্বগুলা লিখিতভাবে থাকে। লিস্ট অফ দ্য রেসপন্সিবিলিটি দ্যাট ইউ হ্যাভ অ্যান্ড দ্য ডিউটিস দ্যাট ইউ আর এক্সপেক্টেড টু পারফর্ম ইন ইউর ওয়ার্ক। যে দায়িত্ব এবং ডিউটিস গুলো আপনাকে এক্সপেক্ট করা হয় যে কাজে আপনি করবেন, সেইগুলোর তালিকা দেওয়া থাকে জব ডিসক্রিপশনে। তাহলে জব স্পেসিফিকেশন করতে কি, এই যে তালিকা দেওয়া হলো বা যে কাজগুলো আপনার বলা হলো যে কার্যকরভাবে কাজ সম্পাদন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতার লিখিত বরণ। মানে আপনি যে কাজটা করবেন সে কাজটা করতে গেলে ওই মানুষটার, ওই কর্মীর বা ওই যোগ্যতা সম্পন্ন লোকের কি কি যোগ্যতা থাকতে হবে, দক্ষতা এবং অভিজ্ঞতার লিখিত বিবরণ। যেমন স্কিল, কোন স্কিল লেভেল, আপনি যে পোস্টে লোক নিচ্ছি সেখানে দেখা গেল আমার স্কিল লেভেল 3 লোক লাগবে, সেই স্কিল লেভেলটা উল্লেখ করা থাকে। এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, যেমন আমি একজন মেশনের ট্রেনার নিব, তাহলে আমি হচ্ছে জব ডিসক্রিপশনে লিখবো যে তাকে কি করতে হবে, তাকে এত ঘন্টা ক্লাস নিতে হবে, তার মধ্যে এত ঘন্টা থিওরি, এত ঘন্টা প্র্যাকটিক্যাল, অথবা স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করতে হবে, স্টুডেন্টের রাইট টাইমে অ্যাটেন্ডেন্স দিতে হবে, স্টুডেন্টকে সিএসসিবিএম এর আলোকে পড়াতে হবে, হ্যাঁ, তাকে হ্যান্ডস অন প্র্যাকটিস করাতে হবে, এবং তার টিচারের যে কোয়ালিফিকেশন থাকতে হবে, তাকে বিএসসি ইন সিভিল থাকতে হবে বা ডিপ্লোমা ইন সিভিল থাকতে হবে। তো এই যে এডুকেশন কোয়ালিফিকেশন, স্কিল লেভেল, এগুলোর বর্ণনা থাকে হচ্ছে জব স্পেসিফিকেশনে। পার্সোনাল স্পেসিফিকেশন হচ্ছে কি, প্রত্যেকটা কাজের জন্য ব্যক্তিগত কিছু কিছু গুণাবলী দরকার। ধরেন আপনি কেয়ার গিভিং এ কোথাও কাজ করবেন, সেখানে অতিমাত্রায় মানবিক হতে হবে, কারণ এখানে আপনি অসুস্থ মানুষ, অসহায় মানুষদের নিয়ে কাজ করবেন। তেমনি আপনি যখন কারেন্টের কোনো কাজ করবেন, বৈদ্যুতিক তারে কাজ করবেন, তা আপনাকে সাহসী হতে হবে। আপনি ভীতু মানুষ তো কারেন্টের বড় বড় পিলারে উঠে কাজ করতে পারবে না। তো এইরকম আবার যদি আপনি দেখা গেল কল সেন্টারে কাজ করেন, তাহলে দেখা গেল যে আপনাকে রোস্টারে আপত্তি থাকা যাবে না, মানে আপনাকে দেখা গেল রাতেও ডিউটি করতে পারে, রাতেও আপনার কাজ করতে হতে পারে। তো এইটাই বলা হচ্ছে যে আবেদনকারী থেকে চাওয়া ব্যক্তিগত গুণাবলী বর্ণনা করে, পার্সোনাল স্পেসিফিকেশন, ওই জবটার জন্য কি কি ব্যক্তিগত গুণাবলী দরকার। এখন সবচাইতে কমন টিউয়েটে যে টপিকটা নিয়ে মানে টপিক, সেটা হচ্ছে আরপিএল। আরপিএল নিয়ে কথা বলতেছে। আরপিএল হচ্ছে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি, এক কথায়। মানে আপনার আরপিএল এর আওতায় প্রাতিষ্ঠানিক আপনার কোনো স্বীকৃতি নাই, কিন্তু আপনার কারিগরি দক্ষতা রয়েছে, এরকম যে ইনফর্মাল মানে সেক্টরে কর্মজীবীদের ফর্মাল ওয়ার্কফোর্সে আনার বা সনদায়ন করা হচ্ছে আরপিএল। দেখা যায় অনেকেই ভালো কাজ পারে, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে দেখা গেল ওয়ার্ক স্পেসে তারা তো প্রমোশন পাচ্ছে না, পজিশন পাচ্ছে না। কিন্তু এই যে আরপিএল এর মাধ্যমে সনদায়ন হয়, সনদায়নের মাধ্যমে তাদের যে দক্ষতা বা জ্ঞানের সেটার একটা স্বীকৃতি দেওয়া হয়, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তার ফলে এটা তাদের দেখা গেল যে দেশের বাইরে যখন যায় তখন সবাই বুঝতে পারে যে সে এটা লেভেল 4 করা বা লেভেল 5 করা, সে একজন কোন লেভেলের দক্ষ কর্মী, সেই দক্ষতাটা জব ক্লাসিফিকেশনটা তারা অনুমান করতে পারে। এটা আন্তর্জাতিক এবং দেশীয় দুই জায়গায় কিন্তু এটা মানে একই রকম, সবাই বুঝতে পারবে, এটা ইউনিভার্সাল। আচ্ছা, আমরা একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আল্লাহ আপনাদেরকে এই যে সফল কাম করুক। আর একটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা এই ধরনের কাজ করতে আরো বেশি উৎসাহিত পাবো, এবং পরবর্তী যে সিবিএলএম গুলো সেই সিবিএলএম গুলো আমরা আসলে এরকম বাংলায় সহজ করে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের এই কাজটাকে সদগায়ে জারি হিসেবে কবুল করুন, এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। কোনো ধরনের মতামত থাকলে আপনারা কমেন্টসে লিখতে পারেন, আর লাইক শেয়ার দেন, যাতে এরকম যারা আছে তারাও যেন এরকম উপকৃত হয়। এই ভিডিওগুলো দেখে দেখালো প্রান্তিক জনগোষ্ঠী বা বিভিন্ন দূর অঞ্চলে বা স্বল্পোন্নত এলাকায় মানুষ যেন দূরে বসে এই মেইন প্রিপারেশন নেওয়ার আগেই যেন তাদের একটা এই টার্মগুলোর সাথে পরিচিত হয়, এবং নিজেরা যেন এই টার্মগুলোর সাথে মানে একেবারেই অচেনা যেন না হয়। তাহলে দেখা গেল যে তাদের যখন মানে ফাইনালি ককপিটে বসবে তখন তাদের খুব বেশি অপরিচিত মনে হবে না টার্মগুলো। এখন আমরা যে তিনটা বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আর কম্পিটেন্সি কত প্রকার, তিনটা বিষয়। কম্পিটেন্সিটা আসলে কি?
কম্পিটেন্সিটা হচ্ছে কম্বিনেশন অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এটি তিনটার সমন্বয়। একটি কাজ করার দক্ষতা, দক্ষতার সাথে একটি কাজ করার ক্ষমতাকেই বলা হয় কম্পিটেন্সি। যে কাজটা করব সেই কাজটাকে দৃশ্যমান হতে হবে এবং হচ্ছে আমাকে পরিমাপযোগ্য হতে হবে। তাহলে আমি বলতেছি কম্পিটেন্সি বা সক্ষমতা হচ্ছে জ্ঞান, দক্ষতা এবং আচরণের সমন্বয়ে একটি কাজ বা দক্ষতার সাথে করার ক্ষমতা অর্জন, যা দৃশ্যমান এবং পরিমাপযোগ্য। Competency is a combination of knowledge, skill, attitude that enable an individual to perform a job actively and successfully. Competency স্ট্যান্ডার্ডটা কি? দেখেন সিএস, যাকে আমরা শর্টে বলি, শিল্প খাত কর্তৃক নির্ধারিত কর্মক্ষমতার সুনির্দিষ্ট, বিস্তারিত, সমন্বিত ও পরিপূর্ণ গাইডলাইন। এটা কারা? শিল্প খাত কর্তৃক নির্ধারিত। তারা বলে দেবে যে আপনাকে এইখানে এই কাজগুলো জানতে হবে। কর্মক্ষমতা সুনির্দিষ্ট, বিস্তারিত, সমন্বিত, পরিপূর্ণ গাইডলাইন। দেখেন শিল্প খাতে যেটা দরকার নাই সেটা যদি আমরা শিখি, সেই শেখাটা কি আমার আসলে আমি যখন বাইরে যাব বা আমি যখন ওই ইন্ডাস্ট্রি পিপলদের সাথে কাজ করব তখন সেটা আমার খুব বেশি একটা কাজে লাগবে না। তো সেইটাই বলছে, শিল্প খাত কর্তৃক নির্ধারিত কর্মক্ষমতার সুনির্দিষ্ট, বিস্তারিত, সমন্বিত, পরিপূর্ণ গাইডলাইন। এটি একটি নির্দিষ্ট পেশার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মনোভাব বর্ণনা করে। সিএস কিন্তু প্রত্যেকটা অকুপেশনের জন্য আলাদা আলাদা। মানে আপনার যদি 20টা অকুপেশন থাকে 20টা সিএস হবে। এইটাকে যদি আমরা অ্যাসেসমেন্টের রিটেন অ্যাসেসমেন্টের সময় আমরা লিখতে চাই, তা আমরা এভাবে লিখতে পারি: competency standard written industry determined specification of competency that describe the knowledge, skill and attitude needed to perform in a particular occupation. এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন, এবং আরেকটা বিষয় হচ্ছে ডিসক্রাইব দ্য নলেজ, স্কিল, অ্যাটিটিউড। ওই কাজটা করতে গেলে আমাদের যে জ্ঞান, দক্ষতা এবং যে আচরণগত বৈশিষ্ট্য দরকার সেটা মিলে হচ্ছে আমার মানে বলে দেয় যে ওই কাজটা করার জন্য তোমার এই বিষয়গুলো দরকার। তাহলে আমি যদি সিএস কে বলি, সিএস এর 3টে অংশ থাকে। একটা থাকে হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, আর একটা হচ্ছে অকুপেশনাল কম্পিটেন্সি। আমরা এই 3টে বিষয় সামনে আরো পরিষ্কার হব। জেনেরিক কম্পিটেন্সি কি? জেনেরিক কম্পিটেন্সিটা হচ্ছে সকল সেক্টরের জন্য দরকার, মানে ম্যান্ডেটরি ফর অল সেক্টর। যেমন কমিউনিকেশন উইথ দ্য ক্লায়েন্ট, ক্যারি আউট দ্য কমিউনিকেশন। এখন আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন চালিয়ে যাবেন, এই যে কম্পিটেন্সিটা, এটা তো সবার দরকার। এটা কম্পিউটার অপারেশন যে করে তারও দরকার, যে গ্রাফিক ডিজাইন করে তারও দরকার, যে আইটি সাপোর্ট করতেছে তারও দরকার। তার মানে জেনারিক কম্পিটেন্সিটা হচ্ছে সবার জন্য সমান। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিটা বলছে কি, একটি নির্দিষ্ট সেক্টরের জন্য প্রয়োজন কিন্তু নির্দিষ্ট কাজের পারফরমেন্সের জন্য বিশেষায়িত নয়। যেমন আপনি যদি ইংরেজিতে বলি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি রিকোয়ার্ড ইন এ পার্টিকুলার সেক্টর বাট নট অ্যাজ এ স্পেশালাইজড টু দ্য পারফরমেন্স অফ দ্য পার্টিকুলার টাস্ক। এটা কিন্তু ওই সেক্টরে যারা থাকবে তাদের জন্য কিন্তু এটা কমন। দেখেন যে কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস। ইথিক্যাল স্ট্যান্ডার্ড আইসিটি ওয়ার্কপ্লেসে যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড, সেটা কম্পিউটার অপারেশনের লোকের জন্যও যা, আইটি সাপোর্টের জন্যও তা, গ্রাফিক ডিজাইনের জন্যও তা, এবং এই যাদের নাম বললাম, যে কটা অকুপেশনে বললাম, সবার জন্যই এটা ম্যান্ডেটরি। যেহেতু কারণটা কি? কারণটা হচ্ছে এটা সেম অকুপেশনে, হ্যাঁ, মানে সেম সেক্টরে। সরি, লাস্টেরটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিটা কি যদি বলি, required worker that are unique to particular area, work stream of technology or specialty job within a particular industry or sector। একটি নির্দিষ্ট শিল্প সেক্টরের মধ্যে বিশেষভাবে কাজ ক্ষেত্রে প্রয়োজন। এটা একেবারে অকুপেশন স্পেসিফিক। মানে এখন ধরেন কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলো অকুপেশন আছে, মেশন আছে, স্টিল বাইন্ডিং আছে, প্লাম্বিং আছে, টাইলস এন্ড মার্বেল ওয়ার্ক আছে, হ্যাঁ, তারপর এই যে অকুপেশন গুলো আছে, এর প্রত্যেকের অকুপেশনের এখন কাজগুলো কিন্তু একেবারেই
অকুপেশন ওয়াইজ মেশনের যে কম্পিটেন্সিগুলো হবে সেটা স্টিল ব্যান্ডিং এর কম্পিটেন্সির সাথে মিলবে না, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির সাথে মিলবে না, তেমনি এটা টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কের সাথে মিলবে না। তাহলে দেখেন আমি যে এখানে যে দুইটা উদাহরণ দিয়েছি সেটা একেবারে নির্দিষ্ট একটা অকুপেশনের জন্য, যেমন কম্পিউটার অপারেশনের জন্য প্রিপেয়ার্ড এ স্প্রেডশিট, প্রিপেয়ার এ প্রেজেন্টেশন। এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের লোক এটা জানার দরকার নেই, আবার আইটি সাপোর্টের জানার দরকার নেই, কারণ এই অকুপেশনটা লাগবে হচ্ছে প্রিপেয়ার্ড এ স্প্রেডশিট অ্যান্ড প্রিপেয়ার এ প্রেজেন্টেশন। এটা একেবারে আমার কম্পিউটার অপারেশনের লোকের এই অকুপেশন, এই দুইটা বিষয় আমাদের জানতে হবে। একটা টেবিলের মাধ্যমে আমি পুরো বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করতেছি। দেখেন বাম দিকে হচ্ছে কম্পিউটার অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক ডিজাইন। এরা সবাই কিন্তু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সেক্টরের আন্ডারে। তার মানে কি তাদের জেনেরিক সবার একই হবে, যেমন কমিউনিকেশন উইথ দ্য ক্যারিয়ার, দ্য কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস, ক্যারিয়ার টু ওয়ার্ক প্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, যে ওয়ার্ক প্লেসে যদি ইন্টারাকশন করবে ইংরেজিতে সেটা তাদের সবারই দরকার। আর একটা হচ্ছে ওএইচএস বা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্রসিডিউর ইন দ্য ওয়ার্ক প্লেস। এরা যেহেতু একই সেক্টরে, তা প্রত্যেকেরই এই ওএইচএস বা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ যে প্রসিডিউরগুলো তিন অকুপেশন লোকদেরকেই মানতে হবে। তাহলে আমি বুঝতে পারলাম জেনেরিকে কোনো ভিন্নতা নাই, যেহেতু সবারই একই জেনেরিক, যেহেতু তিনজনই হচ্ছে সেক্টর একই, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিতেও কোনো ভিন্নতা নেই। যেমন যদি আমি এদের তিনজনারই সেক্টর বেইজ কম্পিটেন্সি জানতে চাই, তাহলে বলে অপারেট এ পার্সোনাল কম্পিউটার। যে গ্রাফিক ডিজাইন করবে তারও পার্সোনাল কম্পিউটার কিভাবে অপারেট করতে হয় জানতে হবে, যে আইটি সার্ভিসে করবে তারও জানতে হবে, যে কম্পিউটার অপারেশন করবে তারও জানতে হবে কম্পিউটারটা কিভাবে অপারেট করতে হয়। এখন দেখেন যেহেতু তিনটা হচ্ছে তিন ধরনের অকুপেশন, তো তাদের অকুপেশনের যে যে আমাদের যে কম্পিটেন্সি গুলো সেগুলো কিন্তু আলাদা। যেমন কম্পিউটার অপারেশনের জন্য প্রিপেয়ার্ড স্প্রেডশিট অ্যান্ড প্রিপেয়ার্ড প্রেজেন্টেশন, তাকে শিখতে হবে প্রিপেয়ার্ড স্প্রেডশিট অ্যান্ড প্রেজেন্টেশন। তার মানে তার যে অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টে কখনোই অন্য অকুপেশনের জিনিস আসবে না। তার মানে তার আসবে হচ্ছে স্প্রেডশিট নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে। ঠিক একইভাবে আইটি সাপোর্টের ক্ষেত্রে স্প্রেডশিট প্রেজেন্টেশন আসবে না, আইটি সাপোর্টের ক্ষেত্রে আসবে হচ্ছে পারফর্ম পিসি অ্যাসেম্বলিং, কিভাবে পিসি অ্যাসেম্বলিং করতে হবে, পারফর্ম বেসিক নেটওয়ার্কিং, কিভাবে বেসিক নেটওয়ার্কিং করতে হবে, সেইগুলো আসবে। ঠিক একরূপভাবে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সেপারেট অ্যান্ড কম্পোজ ইমেজ, ক্রিয়েট মক আপ অ্যান্ড প্রিন্ট। তাহলে গ্রাফিক ডিজাইনের যে অকুপেশন বেইজ যে কাজগুলো আছে সেগুলো আবার কম্পিউটার অপারেশন বা আইটি সাপোর্টের সাথে মিল থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমাদের পিডিএফ বইয়ের 19 নম্বর পেজে আছে, আপনার দরকার হলে ওখান থেকেও দেখতে পারেন। এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিবিটি। সিবিটি বলতে আমরা কি বুঝি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং। এখন কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং বলতে বোঝায় দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ, নির্দিষ্ট দক্ষতার ব্যবহারিক প্রয়োগের উপর দৃষ্টি নিবন্ধন করে। দক্ষতার ভিত্তিতে প্রশিক্ষণ বলতে বোঝায় একটি শেখার মডেল যেখানে শিক্ষার্থী একটি কাজের প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা প্রদর্শন করতে হবে। এটা হতে পারে একটি কফি তৈরি করা, মানে আপনি কফি তৈরি করতে পারেন, এটা আপনার একটা দক্ষতা, এটা একটা স্কিল, খুব ভালো কফি তৈরি করতে পারেন। কিন্তু এটা শুধুমাত্র মুখে বললে হবে না, এটা আপনি কি কফিতে কি ইনগ্রেডিয়েন্ট থাকে সেটা রিটেন অ্যাসেসমেন্ট লিখলেন সেটা হবে না, এটা আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। সেটাই বলছে যে ব্যবহারিক প্রয়োগের উপরে আপনার যে দক্ষতাটা আছে সেটা আপনি হাতে কলমে করে দেখাতে হবে, সেটাই বলছে সিবিটি। তো ইংরেজিতে যদি বলি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং ইজ এ ট্রেনিং দ্যাট ইজ ডিজাইন টু অ্যালাউ এ লার্নার to demonstrate their ability to do something. CBT is a method of providing training to ensure that course participants have the skill and knowledge required to perform effectively and safely in their roles. যেমন এটা হতে পারে ড্রাইভিং হতে পারে, আপনি যদি সিবিটি এ ড্রাইভিংটা আপনি মুখে বললে হবে না, আপনাকে ড্রাইভ করে দেখাতে হবে যে আপনি পার্কিং করতে পারেন কিনা, আপনি উঁচু জায়গায় বা ব্রিজে উঠতে পারেন কিনা, উঁচু জায়গা থেকে নিচে নামতে পারেন কিনা, আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতার ব্যবহারিক প্রয়োগটা দরকার।
এখন তাহলে কম্পিটেন্সি বেইজ অ্যাসেসমেন্টটা কি? কম্পিটেন্সি বেইজ ট্রেনিং বুঝলাম, কম্পিটেন্সি বেইজ অ্যাসেসমেন্ট হচ্ছে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন। এখানে হয় কি, একজন সার্টিফাইড অ্যাসেসর থাকে, সেই সার্টিফাইড অ্যাসেসর স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স, যে স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স আছে বা যে সিএস আছে, তার বিপরীতে একজন শিক্ষার্থীর কি কি জ্ঞান এবং দক্ষতা মনোভাব থাকা দরকার ওই অকুপেশনের জন্য, সেই সেই তার উপর ভিত্তি করে সে এভিডেন্স সংগ্রহ করে। এই এভিডেন্স সংগ্রহ করে, মানে এইটাই বলছে যে এটা মূল্যায়ন, পরীক্ষার পরিবেশে এটা মূল্যায়নের উপর ফোকাস করে, এটা এক্সাম না, এটা অ্যাসেসমেন্ট। এখানে একজন প্রার্থীকে কখনোই বলা হয় না যে পাস অথবা ফেল। এখানে একটা প্রার্থীকে মানে মূল্যায়ন করা হয় হচ্ছে যে সে যোগ্য অথবা এখনো যোগ্য নয়, কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট, এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে সিবিটিএ কাকে বলে, সিবিটিএ মানে কম্পিটেন্সি বেইজ অ্যাসেসমেন্টের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে আপনি লিখতে পারবেন যে কম্পিটেন্সি বেইজ অ্যাসেসমেন্টের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে একজন সার্টিফাইড অ্যাসেসর স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্সের ভিত্তিতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা মনোভাব সংগ্রহ করে, এভিডেন্স সংগ্রহ করে এবং দক্ষতা ভিত্তিক মূল্যায়ন পরীক্ষার পরিবর্তে মূল্যায়নের উপর ফোকাস করে। এখানে একজন প্রার্থীকে পাস ফেলের উপর গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় হচ্ছে বা ঘোষণা করা হয় যে চূড়ান্ত ফলাফল হয় যোগ্য অথবা এখনো যোগ্য নয়। এটাই ইংরেজিতে বলছে যে কম্পিটেন্সি বেইজ অ্যাসেসমেন্ট CBA is a systematic process where certified assessor gather learners' knowledge, skill, and attitude against a standard of performance. Competency-based assessment focuses on assessment rather than the examination. এই কথাগুলাই বলছে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স বেজ এডুকেশন। পারফরমেন্স বেজ এডুকেশন আমাদের PDF বইয়ের আছে হচ্ছে 20 নম্বর পেজে, CBLM অনে। এটি ব্যবহারিক কাজের পরিপ্রেক্ষিতে জ্ঞান ও দক্ষতা পরিমাপ করে। আপনি যে কাজটা, আপনার যে কতটুকু দক্ষতা এবং জ্ঞান আছে সেটা আপনাকে প্র্যাকটিক্যালি বিচার করা হবে। প্র্যাকটিক্যালি যে টাস্ক দেওয়া হবে সেই প্র্যাকটিক্যালি টাস্কের ভিত্তিতেই বিচার করা হবে যে আপনি এটা কতটুকু এক্সপার্ট। কম্পিটেন্সি বেস কারিকুলাম সিবিসি কিন্তু অনেক সময় আসে যে সিএস এবং সিবিসির মধ্যে পার্থক্যটা কি, এরকম ভাবে অনেক সময় আসে। তো সিবিসিটা কি? যোগ্যতা ভিত্তিক পাঠ্যক্রম ব্যাখ্যা করে শিক্ষক কিভাবে শিক্ষা প্রদান করবে। সাধারণত এটি মডিউলার আকারে উপস্থাপিত হয়। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে তৈরি হয় কম্পিটেন্সি বেসড কারিকুলাম সিবিসি একটি প্রশিক্ষণ কার্যক্রম, পাঠ পরিচালনার নির্দেশিকা ও পরিকল্পনা বলা হয়। একটা টিচার কিভাবে আপনাকে শিখাবে বা লেসনটা ডেলিভারি করবে, তার যে গাইডলাইন বা যে পরিকল্পনা বা নির্দেশিকা, সেটাই হচ্ছে সিবিসি তৈরি হয় কি থেকে? সিএস থেকে সিবিসি তৈরি করা হয়। এটা আপনাকে বলবে যে কতগুলো ক্লাসে ভাগ করা আছে, কোন ক্লাসে কোন কোন টপিক গুলো কভার করা হবে, কত মিনিট করে আছে, হ্যাঁ, সেই টপিকটার আসলে মডালিটি মানে কোন ওয়েতে আপনাকে শেখানো হবে, এটা কি আপনাকে হাতে কলমে শেখানো হবে কিভাবে, কোন কোন মানে মেথোডোলজির মাধ্যমে শেখানো হবে, সেই পদ্ধতিগুলো এখানে সবকিছু ডিসক্রাইব করা থাকে। এটা হচ্ছে বললাম যে মানে একজন পাঠ পরিচালনার নির্দেশিকা বা পরিকল্পনা বলা হয়, যে আপনি কোন ওয়েতে আপনার পাঠটা বা 360 ঘন্টার এই কোর্সটা বা 360 ঘন্টার এই যে ট্রেনিংটা কিভাবে আপনি পরিচালনা করবেন তার একটা লিখিত ডিসক্রিপশন দেওয়া থাকে। এটাই বলছে যে সিবিসি ডেভেলপ বেসড অন দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। It is training providers perspective document usually presented in a modular form. It explains how lesson to be taught by the teacher. Curriculum document is an implementation guide for a unit of competence. এই কথাটাই বলছে যে লেসন কিভাবে শেখানো হবে, শিক্ষকের মাধ্যমে শিক্ষক কিভাবে লেসন শিখাবে তার একটা এক্সপ্লেনেশন থাকে ওখানে, কি মানে ব্যাখ্যা থাকে, বিস্তারিত বর্ণনা থাকে। এখন সিবিটি অ্যান্ড এ কি? মানে আমরা সবসময় বলি যে সিবিটি অ্যান্ড এ। তো সিবিটি অ্যান্ড এ হচ্ছে একটা প্রসেস where certified assessor collect evidence as per the standard and making judgment based on the evidence whether the candidate is competent or not yet competent. CBTA combines different category of competency. এখানে 3টা কম্পিটেন্সি বলা হয়েছে: জেনেরিক,
সেক্টর স্পেসিফিক আর অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির কথা বলা হয়েছে। এই তিনটা কম্পিটেন্সির উপর থেকে প্রশ্ন, মানে আমাদের অ্যাসেসমেন্টে প্রশ্ন উত্তরগুলো খোঁজা হয়। তো বলা হয়েছে যে সিবিটি হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেখানে একজন সার্টিফাইড অ্যাসেসর যে স্ট্যান্ডার্ডের ভিত্তিতে, অ্যাজ পার গিভেন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে সে হচ্ছে ক্যান্ডিডেটের কাছ থেকে এভিডেন্স কালেক্ট করে। কিসের এভিডেন্স? তার নলেজ, স্কিল, অ্যাটিটিউডের এভিডেন্স কালেক্ট করে বা কাজের এভিডেন্স কালেক্ট করে। যে এভিডেন্সের উপর ভিত্তি করে ওই সার্টিফাইড অ্যাসেসর সিদ্ধান্তে উপনীত হয় যে শিক্ষার্থী আহ, যোগ্য না এখনো যোগ্য নয়, বা কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট, সেই ঘোষণাটা দেয়। যেমন জেনেরিক থেকে কিছু প্রশ্ন হয়, সেক্টর স্পেসিফিক থেকে কিছু প্রশ্ন হয়, অকুপেশন থেকে কিছু প্রশ্ন হয়। এখন আমরা আলোচনা করব জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2021। এটা আমাদের সিবিএলএম 1 এর 27 নম্বর পেজে আছে। এই যে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2011-কে বলা হয় বাংলাদেশ টিবেট সেক্টরের বাইবেল, এক কথায়। এটা হচ্ছে একটা নির্দেশিকা বা নীতি। এখানে সমস্ত ধরনের টিবেট রিলেটেড যে দিক নির্দেশনা, সেইগুলোর সমস্ত কিছু দেওয়া আছে, ডিটেলস। এবং আমার কথা হচ্ছে যে আমার নলেজ শুধুমাত্র অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হওয়ার জন্য না, আমার এই নলেজটা যেন আমার লাইফ লং লার্নিং থাকে। সেই জন্য আমাদের প্রত্যেকের জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি একবার না একাধিকবার পড়া উচিত। এটা দুইটা ফর্মে পাওয়া যায়, পুরোটা বাংলায় আছে, আবার পুরোটা ইংরেজিতেও আছে। আপনারা অনলাইনে সার্চ দিলে অ্যাভেলেবেল পাবেন। আশা করব আপনারা সবাই এই জিনিসটা পড়বেন। কিছু কিছু পড়া হচ্ছে নিজের জন্য, হ্যাঁ। এটা হচ্ছে এরকম একটা পড়া। এখানে কি লেখলো, মানে মানে পুরো বাংলাদেশে টিবেটের ডিজাইনটা কিভাবে করা, আপনি এটা পড়লে খুব ভালোভাবে জানতে পারবেন। তো এটা বলা হয়েছে যে এটার রূপকল্প বা ভিশন কি, দক্ষ মানব সম্পদ তৈরি করবে। টিবেট রিফর্ম প্রজেক্ট, এটা আইএলওর একটা প্রকল্প, একটা বড় প্রকল্প। এটা আইএলওর একটা বড় সাফল্য। আইএলও বাংলাদেশের দক্ষতা উন্নয়নের জন্য একটা নীতি প্রণয়ন করে। এই প্রকল্পটির সাথে 3টা গ্রুপ জড়িত। একটা হচ্ছে বাংলাদেশ সরকার, ইউরোপীয় কমিশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও। এরা 5 বছরে এই প্রজেক্টটা পরিচালনা করে এবং এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ছিল শিক্ষা মন্ত্রণালয়। ছোট্ট একটু বিষয় আমরা একটু জেনে রাখি। 8ই সেপ্টেম্বর 2001 তারিখে এনএসডিসির সভায় পর্যালোচনার পর এই নীতি অনুমোদিত হয় এবং সরকার অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের সুপারিশ করা হয় এবং 30শে জানুয়ারি 2012 সালে এই নীতিমালা মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক চূড়ান্ত অনুমোদিত হয়। তাহলে 8ই সেপ্টেম্বর 2011 সালে এনএসডিসির সভায় এটা পর্যালোচনার পর এই নীতি অনুমোদিত হয় এবং সরকার অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপনের সুপারিশ করা হয় এবং 30শে জানুয়ারি 2012 তারিখে এই নীতিমালা মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক চূড়ান্ত অনুমোদিত হয়। এখানে কতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ভিন্ন ভিন্ন বিষয় একেবারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে। প্রত্যেকটা টার্ম কি হবে, প্রত্যেকটা আরপিএল বলতে আমরা কি বুঝি, দেখা গেল যে টিবেট বলতে কি বুঝি, স্কিল কাকে বলবো, এরকম প্রত্যেকটা জিনিসকে বিস্তারিতভাবে ডিটেলস ব্যাখ্যা করছে। তো এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য চ্যাপ্টার গুলো এখানে আমি উল্লেখ করছি। প্রশ্নটা আসে কেমন, জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির 5টা ফিচারের নাম বলেন। 5টা ফিচার মানে 5টা চ্যাপ্টারের নাম। হ্যাঁ, ফিচার গুলো কি কি? যেমন চাহিদা ভিত্তিক, নমনীয় এবং দায়িত্বশীল প্রশিক্ষণ ব্যবস্থা, ডিমান্ড ড্রাইভেন ফ্লেক্সিবল রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন। 5 নম্বর চ্যাপ্টারে আছে জাতীয়ভাবে স্বীকৃত যোগ্যতা, ন্যাশনালি রিকগনিশন কোয়ালিফিকেশন। এই যে এনটিভিকিউএফ এর কথা বলি, এনটিভিকিউএফ এর যে লেভেল ওয়াইজ জব ক্লাসিফিকেশন, এটা কিন্তু এইখানেই থেকেই প্রথম পাওয়া যায় যে কোন লেভেল অনুযায়ী তাকে কতটুকু জব ক্লাসিফিকেশনটা কি হবে বিস্তারিত। তেমনি কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যাসেসমেন্ট, একটা আমার এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যাসেসমেন্টের পদ্ধতিগুলো কি হবে, কোন প্রক্রিয়ায় আমরা আগাবো, তার ডিটেলস ধারণা এখানে দেওয়া আছে। কর্মসূচি এবং প্রশিক্ষণ দাতার মান নিশ্চিত করা, প্রোগ্রামস অ্যান্ড প্রোভাইডার কোয়ালিটি অ্যাসুর। তাহলে একটা কর্মসূচি বা প্রশিক্ষণদাতার মান নিশ্চিত করতে গেলে যে বিষয়গুলো লাগবে সে এখানে বর্ণনা করা আছে।
ঠিক 8 নম্বর চ্যাপ্টারে বলা হচ্ছে দক্ষতা উন্নয়নে শিল্প খাতের জোরদারের ভূমিকা, স্ট্রেনথেন রোল ফর ইন্ডাস্ট্রি সেক্টর ইন স্কিল ডেভেলপমেন্ট। 9 আছে পরিকল্পনা এবং পরিবেক্ষণের জন্য যথাযথ দক্ষতা ও শ্রম বাজারে উপাত্ত। বলছে একুরেট স্কিল অ্যান্ড লেবার মার্কেট ডাটা ফর প্ল্যানিং অ্যান্ড মনিটরিং। যোগ্য প্রত্যয়নকৃত শিক্ষক ও প্রশিক্ষণ। আপনি কম্পিটেন্ট অ্যান্ড সার্টিফাইড ইনস্ট্রাক্টর এবং ট্রেনারের বৈশিষ্ট্যগুলো কি কি, কত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আপনি পাবেন চ্যাপ্টার 10-এ। আমার এটা পুরোটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এই শব্দগুলোর সাথে, এই চ্যাপ্টারগুলোর সাথে যেন পরিচিত হন। পাশাপাশি আপনার 6-7টা মুখস্থ রাখলে দেখা গেল আপনারা 5টা লিখতে পারবেন খুব সহজে। দেখেন একটা জিনিস বলি, আপনি কি যখন রিটেন অ্যাসেসমেন্টে বসবেন, ইনশাল্লাহ একটা কথা বলতে পারি, যদি আপনাদের জানা স্পষ্ট হয় লিখতে সময় লাগে না। কিন্তু আপনি যখন জানা স্পষ্ট হবে না, আপনার জ্ঞানটা একেবারে পরিপূর্ণ না, পরিপক্ক না, তখন দেখবেন আপনি লিখেও মন ভরবে না, আপনি শিওর না তো যে আপনি কতটুকু লিখলে হবে। তো এরকম ভাবে 11 নম্বর চ্যাপ্টারে বলছে যে কার্যকর ও নমনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, ইফেক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, জোরদার শিক্ষানবিশ ব্যবস্থা, স্ট্যান্ডার্ড অ্যাপ্রেন্টিসশিপ কথা বলা হচ্ছে। তারপর আরপিএল এর কথা বলছে 13-তে। 14-তে বলা হয়েছে অনগ্রসর শ্রেণীর অংশগ্রহণের বিশেষ সুযোগ সুবিধা, ইমপ্রুভড অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজ গ্রুপ। এই যে আমরা ইকুইটি পলিসি কথা বলি, ইকুইটি পলিসি কিন্তু এই 14 নম্বরে দেওয়া আছে যে ইকুইটি পলিসি, টিবেটের ইকুইটি পলিসিটা কিরকম হবে, অনগ্রসর শ্রেণীর মধ্যে কারা পড়বে, আমি কি অনগ্রসর শ্রেণীর মধ্যে পড়বো কিনা, এই ডেফিনেশনটা দেওয়া আছে হচ্ছে এই 14 নম্বর চ্যাপ্টারে। বেসরকারি প্রশিক্ষণ ব্যবস্থা, আমরা যে প্রাইভেট ট্রেনিং প্রভিশনের মধ্যে আমরা পাবো হচ্ছে কি কি ভাবে আমরা আসলে ট্রেনিং পরিচালনা করব। তো এরকম ভাবে 16-তে আছে হচ্ছে এনহ্যান্স সোশ্যাল স্ট্যাটাস অফ টিবেট। তারপর হচ্ছে 17-তে ইন্ডাস্ট্রি ট্রেনিং ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট আর স্কিল ডেভেলপমেন্ট ফর ওভারসিজ এমপ্লয়মেন্ট, এটা পাবেন 18-তে। এই চ্যাপ্টারগুলো নিয়ে আসলে আমাদের এই পলিসিটা তৈরি। আমি আবারও রিকোয়েস্ট করব, আপনার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করেন, তাহলে আরো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং আমাদের এই যে টিবেটের পথ চলাটা আরেকটু সহজ হবে সবার জন্য। ইকুইটি পলিসির কথা বললাম একটু আগে, এটা হচ্ছে আমাদের এই যে জাতীয় দক্ষতা নীতির 14 নম্বর চ্যাপ্টারে আছে যে আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপ কারা। এই আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপ মধ্যে কারা কারা পড়ে বলছে বাংলাদেশ টিবেট সেক্টরের জন্য ইকুইটি পলিসি হিসেবে জাতীয় দক্ষতা নীতি 2011-র 14 নম্বর অধ্যায়ে অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ সুযোগ, ইমপ্রুভ অ্যাক্সেস ফর আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপের কথা বলা হয়েছে। এর মধ্যে কারা আছে, নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী জনগোষ্ঠী, শ্রমজীবী কিশোর, স্বল্পোন্নত এলাকা, গ্রামীণ জনগোষ্ঠীকে উল্লেখ করা হয়েছে, যাদের দক্ষতা বিকাশে সমান সুযোগ সহায়তা করে যাতে তারা উৎপাদনশীল হতে পারে এবং সম্মান ও সমৃদ্ধির জন্য বেঁচে থাকতে পারে। তাহলে আন্ডার প্রিভিলেজ গ্রুপে মধ্যে কারা পড়ে, আমরা যেটা বললাম সবগুলো আপনাকে যখন আসবে দেখা গেল যে বলা হয় যে টিবেটে ইকুইটি পলিসির গুরুত্ব কি, অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে কারা, মানে তালিকা কারা অনগ্রসর জনগোষ্ঠী, এরকম ভাবে জাস্ট আপনাকে এত সহজ করে কোশ্চেনগুলো দেবে না, কোশ্চেনগুলো একটু ট্রিকি হবে, কিন্তু আপনি যদি জানেন তাহলে আপনি লিখতে পারবেন যে পিপল উইথ লো লেভেল অফ এডুকেশন, উইমেন, পার্সন উইথ ডিসেবিলিটি, ওয়ার্কিং অ্যাডোলেসেন্ট, লেস ডেভেলপ এরিয়া, রুরাল কমিউনিটিজ। যেভাবে লেখা আছে ইংরেজিগুলো যেহেতু একটা নীতির একটা পার্ট, সেগুলো আমি রিকোয়েস্ট করবো আপনার ঠিক একইভাবে। এটা হচ্ছে সিবিএলএম 1-এর 29 নম্বর পেজে পাবেন। অ্যাপ্রেন্টিসশিপ কথা বলতে গিয়ে এখানে বলা হয়েছে যে শিক্ষানবিশ অর্থে এমন একটি দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থা যার মাধ্যমে একজন নিয়োগকারী এক বা একাধিক ব্যক্তিকে শিক্ষানবিশ হিসাবে নিয়োগের জন্য চুক্তি করেন এবং তাদেরকে একটি পূর্ব নির্ধারিত সময়ের জন্য শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোনো পেশা, ট্রেডে পদ্ধতিগতভাবে প্রশিক্ষণ প্রদান করেন। শিক্ষানবিশ একই সময়ে দক্ষতা অর্জন এবং উপার্জন করে, দক্ষতা অর্জন এবং উপার্জন করে এবং চুক্তির শর্তাবলীর উপর নির্ভর করে প্রশিক্ষণ খণ্ডকালীন বা পূর্ণকালীন হতে পারে। তাহলে অ্যাপ্রেন্টিসশিপে আমরা যদি বলি যে অ্যাপ্রেন্টিসশিপে দেখি, যদি কম্পোনেন্ট দেখি তাহলে 8টা কম্পোনেন্ট। এই 8টা কম্পোনেন্ট আপনারা একটু দয়া করে মুখস্থ করে ফেলবেন। যেমন স্ট্রাকচার্ড ট্রেনিং, স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ল,
ক্রিডেন্সিয়াল, ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, আর্ন অ্যান্ড লার্ন, সুপারভাইজ ট্রেনিং, অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট। এগুলোর ব্যাখ্যা আসে না, আসে অনেক সময় কম্পোনেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। সুতরাং ব্যাখ্যার দিকে আমরা না যাই। আমরা এইখানে প্রিপারেশনটা এমনভাবে নিচ্ছি যেটুকু আমার এই রিটেন অ্যাসেসমেন্টের জন্য বা সিবিটিএ লেভেল 4 এর জন্য যতটুকু আমার জানা দরকার কম্পিটেন্ট হওয়ার জন্য, সেই আলোকেই এটা তৈরি করা। আমরা যদি আরো দরকার হয় তাহলে আমরা দেখা গেল মূল বই থেকে বিস্তারিত পড়তে পারবো। কারণ হচ্ছে অনেক মানুষ আছে যাদের এত সময় না যে 105 পৃষ্ঠা লাইন বাই লাইন পড়বে, কিন্তু তাদের আবার প্রিপারেশন নেওয়া দরকার, এই ডিগ্রিটাও দরকার। তারা খুব সহজেই এখান থেকে ভিডিও থেকে দেখা গেল যে 80 মিনিটের এই ভিডিওতে তার সিবিএলএমটা কমপ্লিট হয়ে যাবে, সে যদি মনোযোগ দিয়ে রাতে 10টার পরে বা 11টার পরে একটু শোনে, হ্যাঁ, সাথে সাথে নোট করে। এখন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2018। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট 2018 সনের 45 নম্বর আইন। 2018 সালের 45 নম্বর হচ্ছে আইন, হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আইন। এই আইন পাশ করা হচ্ছে 1 অক্টোবর 2018। এই আইনের দ্বারাই এনএসডিএ তৈরি হয়। এই যে বললাম যে এনএসডিএ, এই এনএসডিএ তৈরি হয় 18 সালে। 18 সালের 1 অক্টোবর আগে কিন্তু এনএসডিএ বলতে কিছু ছিল না। এই আইনের মাধ্যমে এটা ফর্মালি যাত্রা শুরু করে। এখন যে এনএসডিএ যে তৈরি করা হয়, এনএসডিএ কি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়, বা এনএসডিএ যে দায়িত্ব কার্যাবলী কি হবে, এই এনএসডিএ দায়িত্ব কার্যাবলী এই যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2018-তে স্পষ্ট করে বলা আছে। যেমন বলা আছে কি, নীতি কৌশল এবং কর্ম পরিকল্পনা প্রণয়ন করবে, প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন করবে, কি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করবে বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য, শর্ট করে বলতেছি, জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদার পূর্বাভাস দিবে, পেশার পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান করবে, যে আরপিএল এর কথা বলা আছে, যে বিএনকিউএফ, এইটাই কিন্তু বিএনকিউএফ, হ্যাঁ, দক্ষতার উন্নয়ন সংক্রান্ত সকল প্রকল্প কর্মসূচির পরিবীক্ষণ সমন্বয় সাধন করা। দেখেন, পরবর্তীতে আমি আবার ক্লিয়ার করব যে এই যে এনএসডি আর বিটিভির মধ্যে পার্থক্য কি, তখন আপনারা বুঝতে পারবেন। মূলত এনএসডিএ যেটা করবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড যত ধরনের ট্রেনিং আছে, সেই ট্রেনিং গুলো বা প্রকল্পগুলো হচ্ছে তারা পরিচালনা করবে। প্রশিক্ষণের মান উন্নয়ন, সনদায়ন এবং পারস্পরিক স্বীকৃতির ব্যবস্থা করা, এবং শিল্প দক্ষতা পরিষদ গঠন করা এবং সহায়তা করা। আইএসসি, শিল্প দক্ষতা পরিষদ গঠন করতে হবে। আইএসসি নিয়েও আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো পরিষ্কার করবো যে আইএসসি কি, আইএসসির কাজ কি। আর লাস্ট হচ্ছে শিল্প সংযুক্তিকরণ শক্তিশালী করা। এগুলো আমাদেরকে একটু কয়েকবার দেখে 2-3টা মুখস্থ করে ফেলতে হবে, যেন জাতীয় দক্ষতা উন্নয়ন আইনের মধ্যে কি কি কবে এটা তৈরি হয়েছে এবং এর উদ্দেশ্য, এর ফলে কি লাভ, কি মানে আউটপুটটা কি, এনএসডিএ তৈরি হয়েছে, এনএসডিএ এর আসলে কাজগুলো কি কি, এনএসডি কি কি কাজ করবে। আইএসসির কথা বললাম। আইএসসি হচ্ছে শিল্প দক্ষতা পরিষদ বা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। সরকারের চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ, নিরূপণ ও শিল্প সংযোজন জোরদার করার জন্য সেক্টর ভিত্তিক শিল্প দক্ষতা পরিষদ বা আইএসসি গঠন করেছে। এটা সরকার করছে কি, প্রশিক্ষণ মানে কোন কোন প্রশিক্ষণের ডিমান্ড আছে, ডিমান্ড ড্রাইভেন যে ট্রেনিং আমরা বলি প্রায়, যে কোন কোন অকুপেশনের আসলে ট্রেনিং দরকার। আমি কি এমন একটা অকুপেশনের ট্রেনিং করলাম যে অকুপেশনটা মার্কেটে কোনো ডিমান্ড নাই, তাহলে যে এই যে ট্রেনিং করলো, এই ট্রেনিংটা তো আসলে কোনো ফ্রুটফুল কিছু হলো না। সেহেতু আমাদের মার্কেট এবং আন্তর্জাতিক বাজারে কোন ধরনের প্রশিক্ষণের গুরুত্ব আছে বা কোন ধরনের অকুপেশনের দাম আছে, সেইটার চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ নিরূপণ করবে হচ্ছে, এবং শিল্প সংযোগ ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ করবে হচ্ছে আইএসসি। ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ না থাকলে সেই ট্রেনিং দিয়ে তো আমার কোনো কাজ হবে না। আইএসসির কাজগুলো কি কি, তাহলে বলছে যে আইএসসির কাজ হচ্ছে শিল্প খাত এবং দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, স্কিল ট্রেনিং প্রোভাইডার টিপিএস এর সঙ্গে যোগাযোগ গড়ে তোলা, মানে দুইটা যে গ্রুপ, একটা হচ্ছে শিল্প খাত আর একটা হচ্ছে ট্রেনিং প্রোভাইডার, এদের মধ্যে লিঙ্কেজ তৈরি করা, ব্রিজ তৈরি করা।
শিল্প খাতে চাহিদা সম্পন্ন পেশা শনাক্তকরণে সহায়তা প্রদান করা, শিল্প খাতে দক্ষতার চাহিদা ভিত্তিক পূর্বাভাস, যে কোন সেক্টরে কি পরিমাণ দক্ষ কর্মী লাগবে এটা ফোরকাস্ট করতে হয়, যে সামনের বছর দেখবেন যে কোরিয়াতে এত এই লেভেলের বা এই অকুপেশনের এত লোক লাগবে, এই যে বিষয়গুলো ফোরকাস্ট করে, তাহলে দেখা গেল যে আমাদের যদি 25 সালে এইরকম কোন ফোরকাস্ট থাকে তাহলে তার ভিত্তিতে আমি ওই অকুপেশনের ট্রেনিং গুলা করিয়ে দেখা গেল ওই যে ওই ডিমান্ডটা আমি আবার ফুলফিল করতে পারবো এবং আমার দেশ উন্নত হবে এবং মানে দেশের অর্থনীতি উন্নত হবে। এবং কোর্স স্বীকৃতি দলিল বা ক্যাট, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট মান এবং শিক্ষাক্রম উন্নয়নে সহায়তা দান করা, এগুলো নিয়েও কাজ করবে হচ্ছে আইএসসি। দক্ষতা উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি করা, মানে সরকার, গভর্নমেন্ট এবং প্রাইভেট যে মানে পার্টনারশিপ, হ্যাঁ, এইটা উন্নয়ন মানে করবে হচ্ছে এই আইএসসি, এই লিঙ্কেজটা তৈরি করবে। দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের যে আইএসসি আছে 13টার মতো আইএসসি আছে, এছাড়াও 2টা আইএসসি তৈরি হচ্ছে, মানে এটা আমি এনএসডিএ থেকে এই তথ্যটা নেওয়া। তা আইএসসি গুলো কি কি, যেমন ট্যুরিজম অ্যান্ড হসপিটাল আইএসসি, ফার্নিচার আইএসসি, লেদার অ্যান্ড লেদার গুডস আইএসসি, অ্যাগ্রো ফুড আইএসসি, সিরামিক আইএসসি, ইনফরমাল সেক্টর আইএসসি, লাইট ইঞ্জিনিয়ারিং আইএসসি, আইসিটি আইএসসি। আইসিটির যত আছে সবাই প্রতিষ্ঠানগুলো এই আইএসসির আন্ডারে। কনস্ট্রাকশন যেমন রিহ্যাব, বাসি, কনস্ট্রাকশন আইএসসির আন্ডারে। আরএমজি টেক্সটাইল এবং আরএমজির যত প্রতিষ্ঠান আছে তারা দেখা গেল যে এই অ্যাসোসিয়েশন আছে, তারা হচ্ছে এই আইএসসির আন্ডারে। ফার্মাসিউটিক্যালও একইভাবে, ক্রিয়েটিভ মিডিয়া আইএসসি, জুট সেক্টর আইএসসি। এরা করে কি ট্রেনিং, স্কিল ট্রেনিং প্রোভাইডারদের সাথে এবং হচ্ছে শিল্প খাতের সাথে লিঙ্কেজ করিয়ে দেয় এবং চাহিদা ভিত্তিক যে ট্রেনিং গুলো দরকার তার ফোরকাস্ট করে। এখন একটা প্রশ্ন অনেক সময় আসে যে ডিমান্ডিং অকুপেশন, কোন কোন অকুপেশন গুলো ডিমান্ডিং, তুমি 5টা সেক্টর থেকে বা 3টা সেক্টর থেকে 5টা অকুপেশনের নাম উল্লেখ করতে, এটা রিটেন অ্যাসেসমেন্ট অনেক সময় আসে। তাহলে আমি যদি একটু বেশি করে জানি তাহলে আমার জন্য লেখাটা একটু সহজ হবে। আপনি লিখবেন 5টা বা 3টা, চাইলে 3টা। যদি ভিন্ন সেক্টর চায় তাহলে দেখা গেল কনস্ট্রাকশন থেকে মেশন নিলেন, ইনফরমেশন টেকনোলজি থেকে আপনি আইটি সাপোর্ট নিলেন, আপনি ট্যুরিজম থেকে কুকিং নিলেন, তাহলে শেষ হয়ে গেল। আপনি বললেন যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে কুকিং, ইনফরমেশন টেকনোলজি সেক্টরে হচ্ছে আইটি সাপোর্ট এবং কনস্ট্রাকশন সেক্টরে মেশন। আর যদি মানে ভিন্ন ভিন্ন সেক্টর না বলে যে 5টি ডিমান্ডিং অকুপেশন, আইটি সাপোর্ট লিখলেন, কম্পিউটার অপারেশন লিখলেন, রড বাইন্ডিং লিখলেন, মেশনারি লিখলেন, প্লাম্বিং লিখলেন, সুইং মেশিন অপারেশন, নিট, ওভেন, ডেনিম লিখলেন, তারপর হাউসকিপিং লিখলেন। হ্যাঁ, এভাবে আপনারা লিখতে পারবেন। এই প্রশ্নটা আমাদের এবং উত্তর করে দেওয়া আছে 53 নম্বর পেজে। আমরা বলেছিলাম যে আইএসসির একটা কাজ হচ্ছে ক্যাড, কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টের মান বা তৈরি করা, ও একটা কাজ। কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট আসলে কি? ডকুমেন্ট হলো একটা কোর্স গুলোর জন্য জাতীয়ভাবে স্বীকৃত স্পেসিফিকেশন, যে স্পেসিফিকেশন গুলো ন্যাশনালি রিকগনাইজ কিছু স্পেসিফিকেশন দেওয়া কোর্স অনুযায়ী। মানে এই কোর্সের জন্য কি কি জিনিস আপনার প্রয়োজন এই কোর্সটা পরিচালনা করার জন্য, যেমন তার কি কি ধরনের কাগজ নথি দরকার তা গাইড করে। এই যে কোর্স অ্যাক্রিডিটেশনের 2টা অংশ থাকে, একটা অংশ থাকে যোগ্যতার মান, কি কি যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে তথ্য প্রদান করা, আর একটা অংশ থাকে কোর্স অ্যাক্রিডিটেশনের স্বীকৃতির জন্য বিস্তারিত প্রোফর্মা বা টেমপ্লেট রয়েছে। আপনি যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই এর জন্য যে প্রোফর্মা বা টেমপ্লেটটা রয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট হলো কোর্সগুলোর জন্য জাতীয়ভাবে স্বীকৃত স্পেসিফিকেশন, একটি কোর্সের জন্য প্রয়োজনীয় তথ্য বর্ণনা করে। এটি দক্ষতার প্রশিক্ষণ প্রদানকারী এসটিপি যোগ্যতার নিবন্ধনের জন্য কি কি নথি বা কাগজপত্র দরকার তা গাইড করে। এটা ইংরেজিতে বলছে যে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট ইজ এ ন্যাশনালি রিকগনাইজড স্পেসিফিকেশন ফর দ্য কোর্স। ইট ডিসক্রাইব এসেনশিয়াল কোর্স ইনফরমেশন। It guides the skill training provider (STP) to accomplish the required document for the registration for the qualification. আপনি যে কোয়ালিফিকেশন বা আপনি যে কোর্সটা পরিচালনা করবেন তার জন্য যে রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশন করার জন্য স্কিল ট্রেনিং প্রোভাইডারের কি কি ডকুমেন্ট দরকার, সেই ডকুমেন্ট গুলাই হচ্ছে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। এখন
আপনার এনএসডি এর অ্যাফিলিয়েশন দরকার, এটাও কিন্তু কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টের একটা পার্ট। আপনার দেখা গেল যে ক্লাসরুমের যে সাইজ দরকার সেটাও একটা, আপনার একটা জব প্লেসমেন্ট ইউনিট আছে সেটাও একটা হতে পারে। হ্যাঁ, তা আপনার একটা সক্ষম ট্রেনার পুল আছে সেটাও একটা হতে পারে। তো বলছে যে পার্ট এ তে হচ্ছে প্রোভাইড ইনফরমেশন অন দ্য কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড, পার্ট বি তে বলছে ইনক্লুড ডিটেলস অফ দ্য প্রোফর্মা টেমপ্লেটস ফর দ্য অ্যাক্রিডেশন। এটা আছে 53 নম্বর পেজে। একটা কোশ্চেন আসে যে আমাদের দেশে যেসব স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে যারা হচ্ছে আপনার ফান্ডিং করে তাদের সেসব অর্গানাইজেশনের সেসব ডোনারদের নাম জানতে চায়। যেমন এশিয়ান ডেভেলপমেন্ট, আমি আলফাবেটিক্যালি সাজাইছি যেন আমার মনে থাকে। যেমন এতে হচ্ছে এডিবি, বিতে বাদ দিলাম, সিতে হচ্ছে কানাডা, ডিতে ডিএফআইডি, ইতে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, জিতে জিআইজেড, আইতে হচ্ছে আমি ধরলাম আইডিবি, জেতে জাইকা, কেতে কোইকা, আইতে আইএলও, আর এসে সুইস কন্ট্রাক্ট। আলফাবেটিক্যালি থাকলে দেখা গেল মনে থাকবে। এরকম তো আসে আসে হচ্ছে 4 থেকে 5টা লিখতে বলে। আপনি আইএলও লিখলেন, কোইকা লিখলেন, জাইকা লিখলেন, এডিবি লিখলেন, ডিএফআইডি লিখলেন বা জিআইজেড লিখলেন, এরকম শর্ট করে লিখে দিলেন বুলেট পয়েন্টে। তো ওই যে কথাটা বললাম যে বিটিইবি এবং এনএসডি এর মধ্যে আসলে যে পার্থক্যটা, আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাব যে বিটিইবি এবং এনএসডি এর মধ্যে পার্থক্যটা কি। তা বলছে যে রেসপন্সিবিলিটি, প্রথমে আমরা বিটিইবি নিয়ে বলি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বিটিইবি হলো প্রশিক্ষণ প্রদানকারীদের স্বীকৃতি, পাঠ্যক্রম উন্নয়ন, পরীক্ষা, শর্ট কোর্সের সার্টিফিকেশন 360 ঘন্টা এবং আনুষ্ঠানিক টিবেটের নিম্নের 3টি স্তরের মাধ্যমে গুণগত মানের নিশ্চয়তা প্রদান করে। কারিগরি শিক্ষা বোর্ড করে কি? মাধ্যমিক স্কুল সার্টিফিকেট 2 বছর ভোকেশনাল এসএসসি ভোগ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের জন্য 2 বছর ভোকেশনাল এইচএসসি ভোগ, আর ডিপ্লোমার জন্য 4 বছর। এদের কি করে? এদের পাঠ্যক্রম উন্নয়ন করে, পরীক্ষা নেয়, এদের স্বীকৃতি প্রদান করে, এই এবং কোয়ালিটি ইনশিওর করে। এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের কাজ। এই কথাটাই বলা হয়েছে ইংরেজিতে। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বিটিবি, is a apex body of responsible for the quality assurance through accreditation of training providers, curriculum development, examination and certification of short course 360 hours plus 3 level of formal TVET, 2 years for a secondary school certificate vocational SSC VOC, 2 years for higher secondary certificate vocational HSC VOC and 4 years for a diploma। তাহলে এনএসডি এর কাজ কি? এনএসডি যদি আমরা বলি তাহলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। এনএসডিএ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। প্রথমে আমাদের জানতে হবে এটা একটি স্বায়ত্তশাসিত সংস্থা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এটি দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে নীতি প্রণয়ন করে, ল পলিসি এগুলো তৈরি করে এবং পলিসি তৈরি করে, পাশাপাশি সরকারের সকল দক্ষতা উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও মূল্যায়ন করে। যত ডেভেলপমেন্ট প্রকল্প বা প্রজেক্ট আসবে তার অনুমোদন এবং হচ্ছে মূল্যায়ন অ্যাসেসমেন্ট করবে হচ্ছে এনএসডি। দক্ষ উন্নয়নের সকল স্টেক হোল্ডারকে একটি অনন্য প্ল্যাটফর্মে নিয়ে আসে। আমরা যত স্টেক হোল্ডার আছে তাদেরকে, সমস্ত স্টেক হোল্ডারকে একটা ইউনিক প্ল্যাটফর্মে বা একটা আমব্রেলার নিচে নিয়ে আসবে হচ্ছে এনএসডি। এনএসডি এর অ্যাফিলিয়েশন ছাড়া আপনি দেখা গেল পরবর্তীতে এই দক্ষতা উন্নয়ন কোনো প্রকল্প পরিচালনা করতে পারবেন না। এই কথাটাই বলা হয়েছে যে এনএসডি ইজ অটোনমাস বডি অ্যাকর্ডিং autonomous body coordination the skill development efforts of government of Bangladesh and private sector to achieve national skill target। ন্যাশনাল স্কিল টার্গেট করার জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে। এনএসডি is under prime minister office responsible for the developing policies to build the skilled labor force। এটা নীতি তৈরি করে কিসের জন্য? স্কিল লেবার ফোর্স, দক্ষ শ্রম শক্তি তৈরিতে এরা দায়বদ্ধ। এবং অথরিটি মাস্ট অ্যাপ্রুভ এবং ইভ্যালুয়েট অল স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাট দ্য গভর্নমেন্ট, ব্রিং অল স্কিল ডেভেলপমেন্ট স্টেক হোল্ডার ইন ইউনিক প্ল্যাটফর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম স্কিল ডেভেলপমেন্টের যত ট্রেনিং আছে সমস্ত কিছুর দায় দায়িত্ব হচ্ছে এই আমাদের এনএসডি এর। পাশাপাশি তারা নীতি তৈরি করবে। এখন বলা হয় যে 5 স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ। একটা কোন প্রশ্ন আছে যে 5টা স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশে। এই প্রজেক্ট আমরা বলতে পারি, প্রথমে বললাম যে টিবেট
রিফর্ম প্রজেক্ট বলতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে পারেন, সেপ বলতে পারেন, স্টেপ বি সেপ বলতে পারেন, স্কিল 21 বলতে পারেন। এছাড়া অ্যাসেট আছে, তারপর বাইটস প্রজেক্ট আছে, তারপর আপনার সিসেপ প্রজেক্ট আছে, এরকম আরো প্রজেক্ট আপনি লিখতে পারবেন। তাহলে আপনি যদি 5টা বলে, তার 5টা প্রজেক্টের আপনি নাম লিখে দেবেন। এখন ওয়ার্ক প্লেস ইস্যু নিয়ে কথা বলছে সিবিএলএম এর হচ্ছে 85 নাম্বার পেজে। ওয়ার্ক প্লেস ইস্যুটা কি? ওয়ার্ক প্লেসের মধ্যে হচ্ছে আপনার যে কাজ এবং কাজের মধ্যে যে সম্পর্ক, সেইটাই হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস ইস্যু। একটা কাজের পরিকল্পনা করা, কাজের অগ্রাধিকার দেওয়া, এটা ওয়ার্ক প্লেস ইস্যুর মধ্যে। একটি টিবেট সংস্থায় কাজ করার জন্য শিক্ষক এবং টিবেট বাস্তবায়নকারীদের নিশ্চিত করতে হবে যে তারা যে কাজ এবং কাজগুলো সম্পর্কে সঠিকভাবে, মানে কাজ এবং কাজের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে পারে, যার মধ্যে রয়েছে আপনি কর্মীদের সাথে সহযোগিতামূলক কোঅপারেটিভ আচরণ করবেন, কাজের পরিকল্পনা করবেন, তথ্য ধারণা শেয়ারিং করবেন, যে ইনফরমেশন আছে সেইগুলা এবং আইডিয়া শেয়ারিং করবেন, ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক নেবেন এবং ক্লায়েন্টদের চাহিদা, এক্সপেকটেশন এবং প্রত্যাশা পূরণ করবেন। এগুলোই হচ্ছে ওয়ার্ক এবং ওয়ার্ক প্লেস রিলেটেড ইস্যু। অনেক সময় জিজ্ঞেস করে যে ওয়ার্ক প্লেস ইস্যু বলতে কি বোঝায়। এই কথাগুলো ইংরেজিতে বলা যায়। সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক প্লেস ইস্যুস রিগার্ডিং ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটাইজ দ্য ওয়ার্ক। মানে বিষয়টা হচ্ছে আপনার এখন 3 দিন আগে যে কাজটা দিছে সে কাজটা ইম্পর্টেন্ট না হতে পারে। দেখা গেলো 3 দিন আগে একটা শনিবার একটা কাজ দিছে, বৃহস্পতিবার ডেলিভারি দিতে হবে। আবার একটা বুধবার কাজ দিছে, সেটাও বৃহস্পতিবার ডেলিভারি দিতে হবে। কারণ এর পিছনে কারণ হচ্ছে বুধবার যে কাজটা দিছে সেই কাজটা প্রায়োরিটি ওইটার চাইতেও বেশি। এইরকম আপনি কাজের প্রায়োরিটি দিতে যদি জানেন, সেটা ওয়ার্ক প্লেস ইস্যুর মধ্যে পড়বে। তো এই কথা বলছে কোলাবোরেটিভ ওয়ার্ক প্ল্যান উইথ কলিগ, ইনফরমেশন অ্যান্ড আইডিয়া শেয়ারিং, ফিডব্যাক ফ্রম ক্লায়েন্ট অ্যান্ড কলিগ, অ্যান্ড ক্লায়েন্ট নিডস অ্যান্ড এক্সপেকটেশন। এই যে বিষয়গুলো আপনার শর্ট করে লিখে দিবেন যে নিচের বিষয়গুলো ওয়ার্ক প্লেস ইস্যুর মধ্যে পড়ে। এখন একটা কোশ্চেন আছে যে ক্লায়েন্ট অফ টিবেটস কারা? আমার যখন রিটেন অ্যাসেসমেন্টের সময় এনএসডি-তে এই কোশ্চেনটা আসছিল। তাহলে এর মধ্যে কারা পড়ে? মানে যারা এর সুবিধাভোগী বা এর সাথে জড়িত তারা সবাই ক্লায়েন্ট। যেমন স্বতন্ত্র শিক্ষার্থী, ছাত্র, শিক্ষানবিশ, শিক্ষার্থী, অ্যাসেসমেন্ট প্রার্থী, এন্টারপ্রাইজ বা শিল্প, প্রশিক্ষণ সংস্থা বা অ্যাসেসমেন্ট সংস্থা, সরকারি বিভাগ বা সংস্থা। এই কথাগুলাই এখানে ইংরেজিতে বলছি। ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেনিজ, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, enterprise or industry, other part of training and assessment organization, government department or agency। এইটা আপনি পাবেন 87 নাম্বার পেজে। যদি ক্লায়েন্ট এগুলো জিজ্ঞেস করে তাহলে আপনার অ্যাটলিস্ট 4-5টা লিখতে হবে আপনাকে। ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেনিজ, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, ইন্ডাস্ট্রি, অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট লিখে দেবেন। এখন পাথওয়ে ইন ট্রেনিংটা কি? পাথওয়ে ট্রেনিং হলে শিক্ষার্থীদের নতুন ধারণা আবিষ্কার করা, তাদের আগ্রহগুলোকে খুঁজে বের করে ক্রমাগত তাদের দক্ষতা বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীদের সহায়তা করা, একটি নির্দিষ্ট কোর্স বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের অতিরিক্ত জ্ঞান ও দক্ষতা প্রদান করা। দেখেন, একটা ছেলে 8 পাস করলো, আপনি তাদেরকে বললেন যে তুমি তো 8 পাস করছো, তোমার তো কম্পিউটারের প্রতি খুব ঝোঁক, তুমি কিন্তু লেভেলটা করে ফেলতে পারো। আপনি তাকে এই লেভেল বিএনকিউ বা এনটিভিকিউ লেভেলের একটা পথ দেখালেন, এটাও কিন্তু পাথওয়ে। আবার সে 1 করছে, আপনি তাকে 2 এর পথ দেখালেন, বা দেখা গেল সে একটা ভালো ট্রেনিং করছে, আপনি তাকে বললেন যে তুমি হায়ার এডুকেশনের জন্য দেখা গেল এই দেশের জন্য অ্যাপ্লাই করতে পারো, এখানে কিন্তু তোমাদের হায়ার এডুকেশনের জন্য নেয়। তাহলে এইটাই হচ্ছে ট্রেনিং পাথওয়ে। আপনি তার আগ্রহগুলো খুঁজে বের করলেন এবং তার দক্ষতা বিকাশে আপনি সহায়তা করলেন। A pathway training are the route learner take to discover new ideas, pursue their interest and develop their skill progressively. এই কথাটাই বলছে। বলছে pathway in training aims to support student and provide them with additional knowledge and skill to get into a specific course or university. এই কথাটাই আমি যেটা বললাম সেটাই। এখন একজন লার্নারের কি কি কনফিডেন্সিয়ালিটি আপনার মেনটেন করতে হবে। আপনি লার্নারের গোপনীয়তা সংক্রান্ত সমস্ত আইন ও কানুন জানুন।
গোপনীয়তা রিলেটেড কিছু অধিকার তার আছে, যেটা আইনে বর্ণনা করা আছে, সেটা আপনাকে জানতে হবে। সেটা প্রতিষ্ঠান হতে পারে, রাষ্ট্রের হতে পারে। আপনি কখনো ছাত্রদের নিয়ে তৃতীয় পক্ষের কাছে সমালোচনা করবেন না। সেটা তারা আপনাদের ছাত্র, তারা আপনাদের এখানে অংশগ্রহণকারী, তাদেরকে নিয়ে আপনি কেন সমালোচনা করবেন? এটা যদি তাদের কানে যায় বা অন্য কেউ শুনে, তাহলে তারা খুব মনে কষ্ট পাবে, তারা অগ্রগতি ব্যাহত হবে। আপনি ওই ব্যক্তির অনুমতি ছাড়া তার কোনো ব্যক্তিগত তথ্য কারো কাছে শেয়ার করবেন না। দেখা গেল তার সমস্ত কিছু এনরোলমেন্ট ডকুমেন্ট, সবকিছু, তার বাবার আয়ের তাদের ছবি, তাদের মোবাইল নাম্বার, তাদের ইমেল আইডি, কোনো কিছু আপনি তার অনুমতি ছাড়া কোথাও শেয়ার করতে পারবেন না। প্রত্যেকের জন্য আলাদা একটা কম্পিউটার ব্যবস্থা করতে পারলে ভালো, যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কম্পিউটারে বসতেছে, তাহলে অনেক সময় দেখা গেল যে প্রাইভেসিটা বজায় থাকে। দেখা গেল কেউ কারো ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারতেছে না বা পার্সোনাল ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছে না। আপনি যে গোপনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো কখনোই ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন না, এগুলো ডিস্ট্রয় করে ফেলবেন। কারণ এগুলো দেখা গেল ওখান থেকে আবার কেউ আর তুলে পড়তে পারে, পড়লে তো তথ্যটা আর গোপনীয় থাকলো না। এটা আছে 101 নম্বর পেজে। এই কথাগুলাই বলা হয়েছে। নো অল লস, ডোন্ট গসিপ অ্যাবাউট দ্য স্টুডেন্ট, ইনফরমেশন উইদাউট দ্য কনসেন্ট, মানে ডোন্ট শেয়ার ইনফরমেশন উইদাউট দ্য কনসেন্ট, এস্টাবলিশ সেপারেট কম্পিউটার্স, আর ডোন্ট এভার থ্রো দ্য কনফিডেন্সিয়াল পেপার ইন দ্য গার্বেজ। আপনি কনফিডেন্সিয়াল গুরুত্বপূর্ণ পেপারগুলো গার্বেজে ফেলবেন বা ফেলার আগে এটা ডিস্ট্রয় করে ফেলবেন। এক ধরনের মেশিন পাওয়া যায় কাগজগুলোকে টুকরো টুকরো করে ফেলে, বা আপনি দেখা গেল যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পুড়িয়ে ফেললেন। হ্যাঁ, একজন শিক্ষার্থীর কেরিয়ার উন্নয়নে শিক্ষকের ভূমিকা দেখেন। একটা শিক্ষার্থীর জীবনে শিক্ষক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আগে এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এত বেঞ্চ, এত হাই ফেসিলিটিস, এত এসি, এত সুন্দর কিছু ছিল না। তারপর মানুষ তালপাতায় লিখতো বা পাঠশালায় পড়তো, কিন্তু সেখান থেকে অনেক বড় বড় জ্ঞানী পণ্ডিত বের হতো। কারণ ওখানে শিক্ষকগুলোও ছিল ওই রকম, যে শিক্ষকগুলো সত্যিকার অর্থে মানে পণ্ডিত তৈরি করতে পারতো, বা তাদের মধ্যে আরেকজন ওই রকম জ্ঞানী শিক্ষক তৈরি করতে পারতো। তো সেই জন্য বলে যে শিক্ষকরা শিক্ষার্থীর কেরিয়ার গঠনের কারিগর। তো সেটাই বলছে যে সাপোর্ট দ্য লার্নার টু এনহ্যান্স হিজ অর হার ক্যারিয়ার, প্রোভাইড কাউন্সিলিং অ্যাবাউট এডুকেশনাল ট্রেনিং পাথওয়ে। আপনি তাকে কাউন্সিলিং করলেন, তার শিক্ষা এবং ট্রেনিং, কোথায় ট্রেনিং নিতে পারবে, কোথায় কোথায় অপরচুনিটি আছে, কোন বিশ্ববিদ্যালয়ে সে চান্স পাইতে পারে। এক্সপ্লোর হোয়াই লার্নার ডুইং দ্য ট্রেনিং, একজন শিক্ষার্থী কেন এই ট্রেনিংটা করতেছে তার উদ্দেশ্যটা খুঁজে বের করতে হবে। তাহলে আপনি গুরুত্বটা বুঝতে পারবেন যে সে বিদেশে যাবে, সে এটা দিয়ে এইটা করবে, তাহলে সেই বুঝে আপনি তাকে মোটিভেট করতে পারবেন বা গাইডলাইন দিতে পারবেন। হেল্প লার্নার টু প্ল্যান দ্য লার্নিং, আপনি একজন শিক্ষার্থীকে আপনি সহযোগিতা করেন তার লার্নিং প্ল্যানটা তৈরি করতে, সে কোন স্টাইলে শেখাটা কিভাবে প্ল্যান করতেছে। ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়েটা তার সাথে বর্ণনা করবেন। হেল্প লার্নার টু মনিটর দেয়ার লার্নিং প্রসেস, লার্নার যে শিখার যে প্রোগ্রেসটা, সে কতটুকু শিখতে পারতেছে সেটা মনিটর করেন। আপনি শুধুমাত্র পড়াইয়ে গেলেন, আপনি দেখাই দিয়েই আপনি খালাস, বিষয়টা তা না। সে কতটুকু শিখতে পারলো সেটা হচ্ছে আপনার প্রোগ্রেসটা করতে হবে। গিভ ইফেক্টিভ ফিডব্যাক, তাকে একটা ইফেক্টিভ ফিডব্যাক দেখেন। ফিডব্যাক কিভাবে দিতে হয় তার উপর একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আছে। আপনি একটা মানুষকে দেখে এমন কিছু কথা বললেন, দেখা গেল যে সেটা কোনো প্রাসঙ্গিকই না, তাহলে সেটা তো ফিডব্যাক হবে না। ফিডব্যাক কিভাবে দিতে হবে? স্যান্ডউইচ পদ্ধতিতে। ফিডব্যাক দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার যেন মানে লিমিটেশন গুলাকে তার ওভারকাম করে সে আরো বেশি শক্তিশালী বা আরো বেশি দক্ষতা অর্জন করতে পারে। সেটাই হচ্ছে ফিডব্যাকের মূল লক্ষ্য, যে ওভারকাম করবে সে তার লিমিটেশন গুলোকে। এটাই বলছে শিক্ষানবিশকে তার কর্মজীবন উন্নতি করতে সহায়তা করুন, শিক্ষাগত এবং প্রশিক্ষণের পথ সম্পর্কে পরামর্শ প্রদান করুন, অন্বেষণ করুন কেন প্রশিক্ষণ করছে, শিক্ষার্থীদের শেখার পরিকল্পনা করতে সাহায্য করুন, যোগ্যতার পথ বর্ণনা করুন এবং শিক্ষার্থীদের তাদের শেখার অগ্রগতি নিরীক্ষণ করতে সাহায্য করুন, কার্যকর ফিডব্যাক দিন। অনেক সময় একটা দেখেন 100 নম্বর পেজে একটা প্রশ্ন আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করার জন্য স্কুলে পড়া ন্যূনতম কত বছর? আপনি এসএসসি পাস না করলে তো ডিপ্লোমা করতে পারবেন না। তার মাইনে হচ্ছে আপনাকে ন্যূনতম 14 বছর, আবার 14 বছর না হলে তো আপনি এসএসসি পরীক্ষা দিতে পারবেন না। তার মাইনে ডিপ্লোমা পড়তে গেলে ন্যূনতম 14 বছর হতে হবে।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমরা চেষ্টা করেছি যে এটা একটা লং ভিডিওর মাধ্যমে পুরো সিবিএলএমটা কভার করার জন্য। সিবিএলএম এর যতগুলো প্রশ্ন আছে এবং যতগুলো টপিক আছে আমরা চেষ্টা করেছি সবগুলো টপিক কভার করার জন্য। আশা করি আপনারা যদি দ্বারা উপকৃত হন তাহলে আমাদের এই পরিশ্রমটা সফল হবে। আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন এবং আপনার সফল কাম হন। আপনারা লাইক শেয়ার করলে আমরা এই ধরনের ভিডিও আরো তৈরি করব, যাতে আমাদের যে সুবিধাবঞ্চিত মানুষ বা যারা এই টিবেট সেক্টরে আসতে যাচ্ছে তাদের পথ চলাকে যেন আরো একটু সহজ হয়। আল্লাহ আপনাদের কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম। আমাদের এই এই যে ক্লাসে কর্মকাণ্ডের পিছনে আমরা দুইজন জড়িত ছিলাম। একজন হচ্ছে মোহাম্মদ